দলীয় লোকদের দিয়ে চালালে ঢাকা কেন সারা দেশ ডুববে বললেন আমির খসরু। এদিকে বড় আন্দোলনের পথে যেতে হবে বললেন মান্না। জানাবো কোটা আন্দোলন ৩ কৌশলের সরকার এবং সর্বশেষ জানাবো আইনমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়ে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলীয় লোকদের দিয়ে চালালে ঢাকা কেন সারা দেশ ডুববে বললেন আমির খসরু। মেধাবীদের বাদ দিয়ে দলীয় লোকদের সবকিছু পরিচালনা করা হলে বৃষ্টিতে ঢাকা কেন পুরো বাংলাদেশ ডুববে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঢাকা শহর তো ডুববে, কারণ মেধাবী লোকজন তো কোথাও নেই। পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজে মেধাবীদের নিয়ে আসতে হবে। যদি দলীয় লোকজন দিয়ে সবকিছু পরিচালনা করা হয় তাহলে ঢাকা ডুববে, সারা বাংলাদেশ ডুববে। বিএনপির এই নেতা বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দেশ এমনিতেই ডুবে গেছে, এখন শুধু পানির ডুবা দেখতে পাচ্ছেন। সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা যেভাবে লড়াই করছে, একইভাবে ভোট ও গণতন্ত্রের জন্য তাদের লড়াই করার আহ্বান। তিনি বলেন, সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে এতে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার মনে হয় না এই সরকার দেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কারণ মেধাবীরা সত্যি কথা বলে, সত্যের পথে চলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে। বাংলাদেশের জনগণ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে বলে উল্লেখ করেন বিএনপির সাবেক এই মন্ত্রী। বলেন, মালিকানা ফিরিয়ে দিতে হলে সংবিধানে পরিবর্তন করতে হবে, বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। কি কি পরিবর্তন আনতে হবে তার বিস্তারিত ৩১ দফায় বিশদভাবে বলা হয়েছে। তিনি আরো বলেন, আমরা যদি সবাই মিলে ৩১ দফা বাস্তবায়নের গ্যারান্টি দিতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আজকে যে আন্দোলন তা পরিপূর্ণতা লাভ করবে। মানুষের কাছে এই ৩১ দফা পৌঁছে দিতে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে হবে। বড় আন্দোলনের পথে যেতে হবে বললেন মান্না। দাবি আদায়ে বড় আন্দোলনের পথে যেতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, যেরকম করে যুক্তফ্রন্ট কংগ্রেস কর্মসূচি দিয়েছে, কেজরিওয়াল দিয়েছে, সেরকম করে এমন কর্মসূচি দিতে হবে। এমনও হতে পারে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেটা আমাদের দাবি নামার মধ্যে আসতে পারে, যাতে ছাত্রদের আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। আমাদের সবাইকে মিলে লড়াইটা করতে হবে এই সরকারের পতনে। যেরকম করে ছাত্ররা গতকাল ব্যারিকেড ভেঙেছে, সেরকম করে লড়াইয়ের চিন্তা করে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, 53-54 বছর পরে একটা জাতির রাষ্ট্রের নিয়োগ পদ্ধতি কি হবে তা নিয়ে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে। কোটা আন্দোলন ইতিমধ্যে জনগণের মন স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে। কোটা সংস্কার মামলা মোকদ্দমার বিষয় না বলে উল্লেখ করে সাইফুল হক বলেন, এটা রাজনৈতিক প্রশাসনিক বিষয়, সুতরাং আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবি গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কিভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকরি নিয়োগ হবে সে ব্যাপারে কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করতে হবে। ভারত ও চীনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কিছু নিয়ে আসতে পারেননি, খালি হাতে এসেছেন বলে মন্তব্য করে তিনি বলেন, চীন সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকার প্রত্যাবর্তন করেছেন। সরকার ও সরকারি দলে কোনো হাসি নাই। ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা খবর দিয়েছেন, ডালমি কুচ কালা হে। প্রধানমন্ত্রী যে আশা নিয়ে বেইজিং গিয়েছিলেন সে আশা এবার তা পূরণ হয়নি বলে দাবি করেন এই বাম নেতা। তিনি আরো বলেন, ভারত থেকে যেমন কিছু আনতে পারেননি, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনো কিছুই বাস্তবে আনতে পারেনি। আমি মাঝে মধ্যে বলি, একটা কথা আছে, যে ব্যক্তি একই সঙ্গে 2টা খরগোশের পেছনে দৌড়ায় সে একটা খরগোশও ধরতে পারে না। প্রধানমন্ত্রী 2 খরগোশের পেছনে দৌড়তে গিয়ে তার আম ও ছালা দুটি এখন যাওয়ার জোগাড় হয়েছে। সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি আরো বলেন, এই রাষ্ট্রটাই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে তাকে দমন করে শাসন করে লুট করবে। এই রাষ্ট্র তার দাপট দেখাবে, এটা এই সরকারের কাজ, এটাকেই তারা চিরস্থায়ী করতে চায়। তার বিরুদ্ধে আজকে বাংলাদেশের বিরোধী দলগুলো একটা ঐক্য গড়ে তুলেছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এরকম শাসন চলতে পারে না। সরকার কোনো কথাই শুনছে না বলে মন্তব্য করে সাকি বলেন, আমাদের আন্দোলনের জায়গা যেতে হবে। মানুষ আশা করে বিরোধী দলগুলো আবার বড় আকারে সংগ্রাম গড়ে তুলে এই সরকারকে বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সে লড়াই গড়ে উঠবে, এই আশাবাদ আমি রাখছি। তিনি আরো বলেন, সমাজের নানা অংশ আজকে জেগে উঠেছে, বিশেষ করে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে। সরকার নিজের পক্ষে লোকদের আর রাখতে পারছে না। এই ফেসিড শাসন সরকারের সমস্ত অংশে তাদের সমস্ত অধিকার ও তাদের মর্যাদা কেড়ে নিচ্ছে। এই লড়াইগুলো আরো জোরদার হবে। কোটা আন্দোলন 3 কৌশলের সরকার। কোটা আন্দোলন নিয়ে সরকার কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। 3টি বিকল্প কৌশল নিয়ে এগোচ্ছে সরকার। সরকারের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরিয়ে আনা।
আর এই লক্ষ্যে সরকারও বিভিন্নমুখী উদ্যোগ এবং তৎপরতা গ্রহণ করছে। একদিকে যেমন সরকার ধৈর্যের বিষয় দিচ্ছে, পুলিশ এবং ছাত্রলীগকে সহিংসতা না চাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে, অন্যদিকে কোটা আন্দোলনের জন্য পরিসমাপ্তি ঘটে সেজন্য চেষ্টা করছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকার মনে করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি খোলা থাকতো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ক্লাস হতো, তাহলে কোটা আন্দোলনে এই ব্যাপক বিস্তৃত হতো না। তাই সরকারের প্রধান কৌশল হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালু করা এবং পাঠদান কর্মসূচি শুরু করা। কিন্তু প্রত্যয় পেনশন স্কিম নিয়ে অচলাবস্থার কারণে শিক্ষকরা এখন ক্লাস পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে রেখেছে। আর এই কারণে সরকার প্রথম শিক্ষকদের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে। আগামীকাল পরশুর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে একটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রী বলছেন, আনুষ্ঠানিক আলোচনা না হলেও আন্দোলনরত শিক্ষকদের বিভিন্ন জনের সঙ্গে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যোগাযোগ স্থাপন করা হচ্ছে এবং তাদের সাথে কথা হচ্ছে। আওয়ামী লীগের ওই নেতা আশা করছেন আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে। এর ফলে শিক্ষকরা ক্লাস শুরু করলে কোটা আন্দোলনের একটা বড় অংশ শিক্ষার্থী রাজপথ থেকে ক্লাসে ফিরে যাবেন। দ্বিতীয়ত, কোটা আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন মহল থেকে যোগাযোগ শুরু করা হচ্ছে। সরকারের বড় বিভিন্ন সংস্থা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদেরকে ইতিবাচকভাবে বোঝানোর চেষ্টা করছেন। এর ইতিবাচক ফলাফলও পাওয়া গেছে। গতকাল শাহবাগের ছাত্রদল এবং শিবির কর্মীদের উস্কানি সত্ত্বেও শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সহিংস মনোভাবের কারণে কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি। পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে শেষ পর্যন্ত আলাপ আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হয় এবং তারা রাজপথ অবরোধ করে রাখে, কিন্তু বাড়াবাড়ি কিছু করেনি। তবে সরকারের জন্য শেষ কৌশল হলো কঠোর অবস্থানে যাওয়া। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এরপরেও যদি কোটা আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীরা অনড় থাকে, তাহলে বুঝতে হবে তাদের পিছনে একটি রাজনৈতিক চক্র রয়েছে যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে। আর এই কারণে সরকার আগামীতে অবরোধের নামে জনদুর্ভোগ সৃষ্টি হয় বা জনগণ ভোগান্তিতে পড়ে এ ধরনের কর্মসূচিগুলো করতে দেবে না। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সরকারের সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট প্রস্তুতি ছিল। তারা চাইলে কোটা সংস্কার আন্দোলনকারীদের দমাতে পারত, কিন্তু সরকারের উচ্চ মহলের নির্দেশে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তারা যদি আন্দোলন থেকে ক্লাসে ফিরে না যায় এবং আদালতের রায় পর্যন্ত অপেক্ষা না করে, তাহলে সেক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। আর এই তিন কৌশলে কোটা আন্দোলন আগামী সপ্তাহের মধ্যে স্মিত হয়ে যাবে বলে সরকারের বিভিন্ন মহল মনে করছে। আইনমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আইনমন্ত্রী আনিসুল হককে অভ্যর্থনা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মোহাম্মদ মনির হোসেন সহ উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক। এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান মনির হোসেন কর্মী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা সহ স্টেশনের বাইরে সিএনজি স্ট্যান্ডের সামনে অবস্থান নেন। অন্যদিকে মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে স্টেশনের ভেতরে অবস্থান নেন পৌর মেয়র তাকজিল খলিফার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ। সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুইয়া বেলা 11টার দিকে মন্ত্রী স্টেশন থেকে বের হয়ে গাড়িতে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হন। এ সময় কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার সড়ক বাজারের দিকে হাঁটা শুরু করে উভয় পক্ষের নেতারা। দুপক্ষের কর্মী সমর্থকদের সূত্রে জানা গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উপজেলা চেয়ারম্যান মনিরের এক আত্মীয়কে চর মারেন পৌর মেয়রের ভাই ফোরকান খলিফা। একই সময় আইনমন্ত্রী গাড়ি বহরের সঙ্গে দৌড়ে যাওয়ার সময় উপজেলা নির্বাচনে মনিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেনকে কে বা কারা লাথি মারেন। এর জের ধরে মুরাদ হোসেন, শাহাবুদ্দিন বেগ, ফুরকান খলিফা, সোহাগ মিয়া, মোহাম্মদ সাকিব সহ তাদের কর্মী সমর্থকরা দা ও লাঠিসোঁটা নিয়ে মনির এবং তার কর্মী সমর্থকদের উপর হামলা চালান। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মনিরের সমর্থক সাখাওয়াত হোসেন সহ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাতে আমাদের ভেতরে যেতে দেওয়া হয়নি। তখন আইনমন্ত্রী হট্টগোল দেখেছেন। তিনি চলে যাওয়ার পর পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ও তার লোকজন পেছন থেকে চেয়ারম্যান সহ আমাদের উপর অতর্কিত হামলা চালান। আমি কোনোভাবে চেয়ারম্যানকে রক্ষা করে বিষয়টি মন্ত্রীকে জানানো হয়েছে। তিনি দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এই ঘটনাকে পরিকল্পিত বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন। তিনি অভিযোগ করেন, ঘটনাটি পরিকল্পিত, কারণ তারা একটি ব্যবসা প্রতিষ্ঠান ও ভ্যান গাড়ি থেকে দা লাঠিসোঁটা নিয়ে আসেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।